আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমরা আজকের ক্লাসে দেখবো হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের শ্বসন যে অংশটুকু সেটা। তো আমরা মেডিকেল অ্যাডমিশন কোচিং এর স্ট্যান্ডার্ডে বা মেডিকেল অ্যাডমিশনে যেরকম করে পড়াশোনা করা দরকার আর কি, এরকম একটা শর্ট রিভিউ করে ট্রাই করবো। তো আমরা এর আগে হচ্ছে দেখলাম সালোক সংশ্লেষণ পর্যন্ত। সালোক সংশ্লেষণ আসলে কি হলো? সূর্যের আলোকে ব্যবহার করে আমরা ফাইনালি কি কি তৈরি করতে পারছি? গ্লুকোজ তৈরি করতে পারছি। এখন আমরা তো হচ্ছে গ্লুকোজটা কি করতে পারি না সরাসরি, ওখান থেকে আমরা শক্তিটা পাই না। এখানে কিছু একটা ঘটাতে হবে। কি ঘটাতে হবে? এখানে আমরা হচ্ছে এই গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি করা ট্রাই করব, কারণ কি এটিপি হচ্ছে মেইনলি আমাদের শক্তিটা দিবে। তো এই যে এটিপিটা তৈরি হবে, প্রতিটা কোষেই তৈরি হতে হবে। আমাদের একটা সিঙ্গেল কোষ যদি থাকে, সেই সিঙ্গেল কোষে হচ্ছে এটিপিটা তৈরি হতে হবে। তার মানে এই যে শ্বসন প্রক্রিয়া, এখন এই শ্বসনটা এখানে কেন বলা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন? দেখো, বলিয়ে ফেললাম রেসপিরেশন। রেসপিরেশন মানে হচ্ছে শ্বাস নেওয়া। তখন শ্বাস নেওয়ার কথা কই থেকে আসলো? আমরা তো গ্লুকোজ নিয়ে পড়তে যাচ্ছিলাম। তো এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা ভাঙতে আমাদের অক্সিজেন দরকার। অক্সিজেন ছাড়া গ্লুকোজটা আমরা ভাঙতে পারবো না। তো যেহেতু আমরা এখানে অক্সিজেন নিচ্ছি, এটা একই ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রেও যেরকম হবে, উদ্ভিদের ক্ষেত্রেও সেরকমই হবে। উদ্ভিদ তার দেহে শর্করা সে নিজে তৈরি করে, আর প্রাণী সেটা খেয়ে তৈরি করে, মানে খায়, শর্করাটা খায়। তো তার মানে দুই ক্ষেত্রে আমরা একই জিনিস পাবো। এরপরে আরো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি লাগবে, যদি নিজে একটু খেয়াল করো। কোন কালার ইউজ করি? আচ্ছা, পয়েন্ট নিয়ে আসি। তো এই যে দেখো, যেটা বলতেছিলাম আমরা, যে হচ্ছে আমরা এখানে গ্লুকোজ নিলাম, গ্লুকোজ, অক্সিজেন। এবার তুমি যদি কোনো খাদ্য একটা ভাঙতে চাও, সেখানে শুধুমাত্র গ্লুকোজ অক্সিজেন নিলে হবে না, পানিও নিতে হবে। পরিপাকের সময় পানি লাগে না, তো ধরো শ্বসনের সময় পানি লাগবে। আচ্ছা, পানি নিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে কি করবে এখানে? এখান থেকে বিক্রিয়াটা ঘটবে, কিসের সাথে বিক্রিয়া ঘটবে? কিছু এনজাইম, কিছু কো এনজাইম, এগুলো হচ্ছে সহায়তাটা করবে। তো এগুলো মিলেই হচ্ছে আমাদের শ্বসনটা ঘটবে। গ্লুকোজ ছিল হচ্ছে স্থিতিশক্তি, আর এদিকে হচ্ছে এটিপিটা হচ্ছে আমার কি শক্তি বলতো? গতি শক্তি বা হচ্ছে রাসায়নিক শক্তি। এখন এই যে এখানে বিক্রিয়াটা ঘটলো, এটা কিছুটা জারণ বিক্রিয়া, কিছুটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, মানে কোনোটার ভাঙন, কোনোটার হচ্ছে গ্রহণ। আমরা জানি যখন হাইড্রোজেন যেখান থেকে বের হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে জারণ। জারণ মানে ছাড়ন। আবার যেখানে হাইড্রোজেন যুক্ত হয় সেটাকে বলা হয় হচ্ছে বিজারণ। বিজারণ মানে হচ্ছে গ্রহণ। দেখো তাহলে, আমরা পড়ছিলাম কোনটা আসলে, যে এই যে গ্লুকোজ থেকে C6H12O6, সেখান থেকে হলো হচ্ছে CO2, মানে কার্বন ডাই অক্সাইড। এখানে কি ঘটলো আসলে? হাইড্রোজেন বের হয়ে গেল না যুক্ত হলো? হাইড্রোজেন ছিল, সেটা বের হয়ে গেল। তো হাইড্রোজেন যে বের হয়ে যাওয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলতেছিলাম তাহলে? এখান থেকে এখানে হাইড্রোজেন আসলো, সরি বের হয়ে গেল, তাহলে এটা হচ্ছে জারণ মানে ছাড়ন। তাহলে গ্লুকোজের কি হলো ভাইয়া? জারণ ঘটলো। আমরা একটা পাবো, পরবর্তীতে পাবো। এরপরে দেখো, এই যে এখানে পানি ছিল H2, এখানে কয়টা হলো? 6টা হলো। এখানে হলো হচ্ছে 12টা। ওই যে আমরা এখানে
কিছুটা হচ্ছে ইয়ে ছাড়ছিলাম, কি হাইড্রোজেন ছাড়ছিলাম। সে হাইড্রোজেন দেখো, এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 12টা, H2O তে, 6H2O তে, মানে 6 দোকানে 12। আর এখানে হলো 24টা। তাহলে 12টা কই থেকে আসলো? এই যে এখানে যে 12টা আমরা ছাড়লাম, এই 12টা কিন্তু এখানে আসলো। তো তার মানে হাইড্রোজেন এখানে যুক্ত হলো। আর আমরা জানি হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় হলো জারণ। তাহলে এখানে জারণটা কার ঘটলো ভাইয়া? পানির জারণ ঘটলো। এই ভাঙার কাজে সাহায্য যেটা করছে সেটা হচ্ছে অক্সিজেন করছে। কি করছে? অক্সিজেন করছে। এখানে দেখো, আমরা মোট এটিপি পাবো হচ্ছে 36 এটিপি। তবে আমরা কিছুদিন আগেও ধারণা করতাম হচ্ছে 38 এটিপি। সেটা কথা না এখন। শ্বসন অঙ্গ নিয়ে কথা বলি একটু আমরা। এই শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ মানে যেখানে শ্বসন ঘটিত হয়। তো শ্বসন কোথায় ঘটিত হবে বলো? একটা কোষ আছে। তো কোষের মধ্যে আমরা যে এই বিক্রিয়াটা ঘটাবো, এখানে বিক্রিয়াটা ঘটবে দুইটা জায়গায়, একটা হচ্ছে সাইটোপ্লাজম অথবা মাইটোকন্ড্রিয়ার ভিতরে। কারণ প্লাস্টিক থেকে তো অলরেডি হচ্ছে, সেখান থেকে আমরা ইয়ে পাইছি, গ্লুকোজটা বের করে নিয়ে আসলাম। সো আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম যে হচ্ছে প্লাস্টিক থেকে তো আমরা বের করে নিয়ে আসলাম কোথায়? সাইটোপ্লাজম। তো আমরা জানি শক্তির পাওয়ার হাউস বা শক্তির ঘর বলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে তো বলো তো কয়টা জায়গায় এখানে শ্বসন ঘটতে পারে? আচ্ছা, এটা কি নিউক্লিয়াসের মধ্যে ঘটবে? না, ওখানে সম্ভবই না। একটি ঘর যেটা সেখানে ঘটবে। তো আমরা কি করি? ধরো ঘর আর হচ্ছে আঙিনা। তো আমরা ঘর থেকে বের হয়ে আঙিনায় যাই, আঙিনা থেকে আঙিনা থেকে হচ্ছে কি করি? ঘরের মধ্যে আসি। তো দেখো, যখন আমরা আঙিনায় থাকি তখন কি আমরা খাওয়া দাওয়া করি নাকি হচ্ছে বলি যে ধরো চলো ঘরের মধ্যে যাই, ওখানে গিয়ে খাবো? তার মানে বাইরে আমরা প্রস্তাবনাটা দিই যে ঘরের মধ্যে খাবো। এখন ঘরের মধ্যে কেন খাবো? কারণ ঘরের মধ্যে খাবার আছে, ঘরের মধ্যে পানি আছে, ঘরের মধ্যে আমাদের অক্সিজেন আছে। তখনই তো আমরা খাইতে পারবো নাকি? তো এই যে আমাদের হচ্ছে অক্সিজেনটা কোথায় আছে বলো তো? দেখো, আমরা মাইটোকন্ড্রিয়াতে পড়ছিলাম অক্সিজোম আছে ওখানে। মানে ওই যে ওখানে যে হচ্ছে প্রক্ষেপণ থাকে, প্রক্ষেপণের গায়ে হচ্ছে অক্সিজেন, অক্সিজোম থাকে। তাহলে বলো তো অক্সিজোম গুলো কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। তার মানে আমরা পড়লাম যে শ্বসনে অক্সিজেন লাগে, তাহলে এই অক্সিজেনটা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। আচ্ছা বলো তো এই অক্সিজেনটা কি আমরা হচ্ছে ইয়েতে পাবো? সাইটোপ্লাজমে পাবো? না, সাইটোপ্লাজমে পাবো না। তার মানে যখনই আমরা অক্সিজেনটা পাবো তখনই কি ঘটবে আমাদের? এই যে হচ্ছে শ্বসনটা ঘটবে। এখন অক্সিজেন ছাড়াও শ্বসন ঘটে। তো এই যে অক্সিজেন সহ আর অক্সিজেন ছাড়া, এই দুই উপর বা হচ্ছে বাতাস সহ বা বাতাস ছাড়া, এই দুইটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সবাত, একটা হচ্ছে অবাত শোষণ। আমরা পরে আসতেছি সেখানে। এখন আসি যে শ্বসনিক বস্তুগুলো কি। দেখো, আমরা দেখতেই পারবো যে শ্বসনিক বস্তু যেগুলো, মানে যেগুলো আমাদের হচ্ছে কি করতে হবে, শোষণটা করতে হবে। তো আমরা কি কি খাই সেগুলো মেইনলি শোষণ করব। আমরা খাই কি কি বলো? আমরা খাই হলো কার্বোহাইড্রেট, খাই প্রোটিন বা হচ্ছে আমিষ, এরপরে চর্বি। এর বাইরে কিছু খাই আমরা যেগুলো থেকে শক্তি উৎপাদন হতে পারে? পারে না। এরপরে হচ্ছে জৈবিক অ্যাসিড সমূহ, এটা একটু খেয়াল রাখতে হবে। অপশনে এটা চেঞ্জ করে দেয় মাঝে মাঝে। আচ্ছা, তাহলে কি, যেগুলো আমরা খাই সেগুলো থেকে মেইনলি আমার হচ্ছে শক্তি পাবো, মানে শ্বসনিক বস্তু হিসেবে কাজে লাগবে। কোষের শক্তির উৎস হলো এটিপি। এটা সহজ, ঝামেলা নাই। তো এটিপি আসলে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে না, এই জন্য প্রতিটা কোষে হচ্ছে শ্বসন ক্রিয়া ঘটতে হয়। এই জন্য এর নাম হচ্ছে কোষীয় শ্বসন। তো এখন শক্তি প্রয়োজনটা কেন এখানে আমাদের কোষের? কোষ তো অনেকগুলো কাজ করে। তো কোষ যে কাজগুলো করে সেগুলোর জন্য হচ্ছে আমাদের কোষের শক্তিটা প্রয়োজন। যেমন হচ্ছে ডিএনএ আর এন এ প্রোটিন সংশ্লেষণ করে কে করে? রাইবোজোম করে। এরপর নিউক্লিয়াসের মধ্যে কিছু ঘটে। এরপরে আমাদের যে হচ্ছে কিছু আহ কোষের মধ্যে কিছু
সক্রিয় অণু বা কিছু পদার্থ থাকে যেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট করতে হয়। যে ট্রান্সপোর্ট করতে শক্তি লাগবে না? তুমি একটা ভ্যান বা রিক্সা ঠেলা দিচ্ছ, তোমার শক্তির দরকার না? দরকার। এরপরে হচ্ছে তুমি তোমার কোনো একটা হচ্ছে অফিসে অফিসে যদি তুমি কোনো লোকদের কাজ করে নিতে চাও, তাদেরকে কি দিতে হবে বলো তো? টাকা দিতে হবে না? তো এখন কোষের অভ্যন্তরে কিছু অঙ্গাণু আছে, যে অঙ্গাণুগুলো যদি ঠিক মতো কাজ করাতে চাও, তাহলে কি করতে হবে তাকে? তাকে হচ্ছে শক্তি দিতে হবে। তো এই হচ্ছে আমাদের তিনটি কারণে শক্তির প্রয়োজন হয়, আশা করি বুঝতে পারছি আমি। আমরা পড়লাম শ্বসনের প্রকারভেদ, একটা হচ্ছে সবাত, একটা হচ্ছে অবাত। যেখানে হচ্ছে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে বলা হয় সবাত, আর যেখানে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না বা অক্সিজেন অনুপস্থিতি শ্বসন ঘটে সেটাকে বলা হয় অবাত শ্বসন। দেখো পড়ছি আমরা এখানে, অক্সিজেন শ্বসনিক বস্তুকে সম্পূর্ণ জারিত করে আর অধিক পরিমাণে শক্তি উৎপাদন করে, আর অবাত শ্বসনে কতিপয় এনজাইম শ্বসনিক বস্তুকে আংশিক জারিত করে। তার মানে অক্সিজেন, দেখো আমরা বলছিলাম যে ভাঙার কাজটা করে কি ভাইয়া? অক্সিজেন। ওই যে গ্লুকোজকে ভাঙে অক্সিজেন, এখন যেখানে অক্সিজেন নাই সেখানে তো গ্লুকোজটা ভাঙতে হবে। কে ভাঙবে? সেটা ভাঙবে হচ্ছে অন্যান্য যে এনজাইম গুলো আছে সেগুলো। এখন যদি অক্সিজেন ভাঙে তো পুরোটাই জারিত হয়ে যাবে, মানে অক্সিজেন পুরোটাই পুড়ে ফেলবে। কিন্তু অন্যান্য এনজাইম কিন্তু এই অক্সিজেনের মতো কাজ করতে পারবে না, এই জন্য এখানে হচ্ছে আংশিক জারিত হবে এবং হচ্ছে স্বল্প মানের শক্তি উৎপাদন হবে। তো আমরা চলে যাই হচ্ছে আহ সমাজ শাসনে, যেখানে মুক্ত অক্সিজেন প্রয়োজন হয় এবং রাসায়নিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপাদন হয়, তাকে বলা হয় সমাজ শাসন। অধিকাংশ জীব, যেমন এটা ভুল করা যাবে না যে হচ্ছে বহু ব্যাকটেরিয়া, অধিকাংশ ছত্রাক, সকল প্রোটিস্ট, উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন হচ্ছে সবাত শ্বসন। তাহলে ভাইয়া অবাত শ্বসন কাদের? এর বাইরে যেগুলো আছে, আমরা অবাত শ্বসনের কিছু ব্যবহার যখন পড়বো তখন আসলে অবাত শ্বসনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি সমাজ শ্বসনের হচ্ছে ধাপ বা প্রক্রিয়া সমূহ। আমরা সমাজ শ্বসনের ধাপ, এটা ক্লাস 9-10 বইয়েও ছিল। প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস ঘটবে, তারপরে কি? তবে আমাদের 9-10 বইয়ে একটা ভুল ছিল, সেটা হচ্ছে যে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি যেটা সেখানে ছিল হচ্ছে সাইটোপ্লাজম, বাট সেটা মেইনলি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তো দেখো আমরা ধাপগুলো ইয়া করে নিই আগে, যে ওই যে যেটা গ্লাইকোলাইসিস সেটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে, আর যেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন সেটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এরপরে তৃতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। এটা ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। এই সাইট্রিক অ্যাসিড চক্রকে বলা হয় সিএসি, সাইট্রিক অ্যাসিড চক্র, অথবা টিসিএ, খেয়াল রাখতে হবে। এরপর চতুর্থ যে ধাপ সেটা হচ্ছে ইলেকট্রনটা আমরা এখন ট্রান্সপোর্ট করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট বা স্থানান্তর এবং হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। মেমব্রেনে কেন? এখানে মেইনলি হচ্ছে অক্সিজনটা থাকে, মনে আছে না আমাদের? হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের চারটা ধাপ। এখন চারটা ধাপের আমরা হচ্ছে এটিপিটা একটু গণনা করে আসি। চারটা ধাপের এটিপি গণনা করতে হবে। দেখো, আমাদের একটা কথা মনে রাখতে হবে, একটা এটিপি থেকে একটা এটিপি পাওয়া যায়, একটা FADH2 থেকে দুইটা এটিপি পাওয়া যায়, একটা NADH2 থেকে তিনটা এটিপি পাওয়া যায়। খেয়াল রাখতে হবে। এটা আমরা মনে রাখতে পারি হচ্ছে GF9 1 2 3। জিতে হচ্ছে এই কি ছিল, ভুলে গেছি। আচ্ছা, ধরো এটিপি টু এটিপি, ওটা মেবি আহ সরি খেয়াল নাই। তাহলে দেখো, যেটা লাগবে আমাদের আর কি, এটিপি থেকে এটিপি একটা, FADH2 থেকে হচ্ছে দুইটা, আর হচ্ছে NADH2 থেকে হচ্ছে তিনটা। তো দেখো আমরা যে কাজটা করব, একটা হচ্ছে এখানে একটা আরেকটা চার্ট নিয়ে আসা দরকার মেবি।
চলো আমার এটিপির হিসাবটা একটু দেখায় নিয়ে আসি। আমরা আরেকটা পিডিএফ এ যাবো এটিপির হিসাব করতে। আমরা 36 অনুযায়ী এটিপিটা, সেটা আমরা অ্যাকচুয়ালি এখানে প্রুভ করতে চাচ্ছি যে কিভাবে এখানে হলো 36টা হলো। আমি অন্য একটা পিডিএফ এখানে ইউজ করব। মেবি পিডিএফটা শেয়ার হয়ে গেছে। হয় নাই, না হয় নাই। শেয়ার পিডিএফ, মেবি ইটস ওকে। ওকে, তাহলে দেখো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে, আচ্ছা তাহলে কি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং হচ্ছে ইটিএস। তো আমরা দেখো বললাম কি যে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢোকে। আর এই যে গ্লাইকোলাইসিস যেটা, এটা হচ্ছে সাইটোপ্লাজমে, বাহিরে, সাইটোপ্লাজমে থাকে, মাইটোকন্ড্রিয়ার বাহিরে থাকে। ধরো তুমি কোনো একটা হচ্ছে ব্যাংকে গিয়ে টাকাটা, ধরো তোমার কাছে হচ্ছে ডলার আছে, তুমি হচ্ছে ডলারটা ভাঙতে চাও, মানে ডলার ভেঙে হচ্ছে টাকা করতে চাও। তোমাকে কি করতে হবে প্রথমে? তোমাকে হচ্ছে ওই ব্যাংকে টাকাটা দিতে হবে, এবং তোমার এই যে যাতায়াত যে খরচটা, ব্যাংকে যাতায়াতের যে খরচটা, এখানে তোমার এক্সট্রা কিছু টাকা খরচ হবে। ধরো তোমার বাসা থেকে ব্যাংকের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার, তুমি রিক্সা বা কোনো কিছুতে করে যে ব্যাংকে যাবা, তোমার কিছু টাকা খরচ হবে বা তোমার কিছু শক্তি খরচ হবে। এখন ধরো তুমি যদি ব্যাংকের মাঝেই থাকো, মানে তোমার বাসা যদি ব্যাংকের বিল্ডিং এই হয়, তাহলে কি তুমি আর রিক্সা ভাড়া দিবা? তোমার কি আর শক্তি খরচ হবে এখানে? হবে না। তো দেখো, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যারা আছে, যদি কেউ যদি হচ্ছে আমার এই অ্যাসিটাইল কোয়ে থেকে এখান থেকে এটিপি উৎপন্ন করতে চায়, ফাইনালি গিয়ে এখানে কি তার এক্সট্রা করে এটিপি খরচ হবে? খরচ অবশ্যই হবে না, বা খরচ হবে না। কেউ যদি অ্যাসিটাইল কোয়ে থেকে হচ্ছে এটিপি তৈরি করতে চায়, তাও কিন্তু হবে না, কারণ ওরা তো ব্যাংকের মধ্যে আছে বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে। এরপর ক্রেবস চক্র থেকে যদি কেউ তৈরি করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু খরচ হবে না। কিন্তু যদি কেউ যদি গ্লাইকোলাইসিস থেকে এটিপি তৈরি করতে চায়, তার মানে দেখো এই যে গ্লাইকোলাইসিস থেকে এখানে আসতে হয় কোথায় ভাই, আইটিএস এখানে। এই যে সেই এই তিনটা ধাপ পার করে আসে। এখন তিনটা ধাপ পার করে আসে বা রিক্সা দিয়ে হচ্ছে ব্যাংকে যায়, যাওয়ার সময় তার কিছু শক্তি বা টাকা খরচ হয়। তো আমরা যখন দেখো গ্লাইকোলাইসিসে যে পরিমাণ এটিপি বা এনএডিএইচ2 ব্যবহার করব, সবগুলো কিন্তু হচ্ছে ডাইরেক্ট এটিপি তৈরি করতে পারবে না, এখানে কিছু খরচ হবে। তো কিরকম করে, ধরো তোমাকে আমি গ্লাইকোলাইসিসকে আমি দিলাম হচ্ছে 2টা এনএডিএইচ2। কয়টা এনএডিএইচ2 ভাইয়া? 2টা। আমরা জানি একটা এনএডিএইচ2 থেকে 3টা এটিপি তৈরি হয়। কয়টা? 3টা। তো এবার যদি আমরা এই এনএডিএইচ2 এখানে এখানে হচ্ছে 2টা দিই, তাহলে 2টা থেকে হওয়ার কথা 6টা। কিন্তু ওই যে খরচ করতে হবে, তুমি কয়টা খরচ করবে বলো তো? একটা এনএডিএইচ2 থেকে একটা এটিপি তুমি খরচ করবে, তাহলে কয়টা থাকলো? একটা এনএডিএইচ2 থেকে 3টা এটিপি হওয়ার কথা ছিল, এখন থাকলে হচ্ছে 2টা। তাহলে 2টা এনএডিএইচ2 থেকে কয়টা এটিপি থাকবে? 4টা। তো আমরা দেখো, আমরা এখানে দেখতে পারবো যে আমরা এখানে যে কাজটা করতেছি, যে আমরা এই এনএডিএইচ2 থেকে আমাদের এখানে দেখো, আমি একটু লিখি তাহলে maybe better। 2টা এনএডিএইচ2 থেকে এখানে হচ্ছে কয়টা এটিপি ভাইয়া? 4টা এটিপি। আর এখানে কয়টা এটিপি? 4টা এটিপি দিছি। 4টা এটিপি। আর এখানে আমাদের নিট যেটা, নিট কত হবে? নিট হবে হচ্ছে 6টা এটিপি। কিভাবে? এই যে দেখো, এখানে মোট হচ্ছে আমাদের 8টা আমরা দিয়ে ফেলছি, আর এখান থেকে 2টা আরো খরচ হবে। 2টা কেন খরচ হবে? ওই যে তুমি আরো যাচ্ছ, যে সেই 2টা খরচ হবে।
তার মানে এখানে নিট হচ্ছে কতটা ভাইয়া বলো তো। এই এনএডিএসটি কিন্তু অলরেডি আগেই খরচ করছে, এর খরচ তো এখানে লেখাই হলো না, বাট এক্সট্রা করে আরো দুইটা এখান থেকে খরচ হয়েছে। তুমি যখন এখানে এটিপি অ্যাডটা করতে গেছো, আরো দুইটা খরচ হয়েছে। তার মানে এখানে তোমার নিট হচ্ছে কত ভাইয়া বলো তো। নিট হচ্ছে 6টা। তার মানে এখানে দেখো গ্লাইকোলাইসিসে 6। আচ্ছা। এবার দেখো তুমি যদি হচ্ছে ওই ইয়েতে যাও, অ্যাসিটাইল কোয়েতে কি ঘটবে। তো আমাদের গ্লাইকোলাইসিস যখন ঘটায়, ওর সেই ধাপে হচ্ছে আমরা পাইরুভিক অ্যাসিড পাই। কি অ্যাসিড পাই ভাইয়া বলো তো। পাইরুভিক অ্যাসিড পাই। এই যে পাইরুভিক অ্যাসিডটা পাচ্ছে আমরা, এই পাইরুভিক অ্যাসিড এখানে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের এবার হচ্ছে কি করতে হবে, এখান থেকে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হতে হবে। এটা কোথায় ঘটবে, মাইটোকন্ড্রিয়া ঘটবে। ধর বলো তো এখানে কি কোনো এক্সট্রা ভাবে আমাদের হচ্ছে ইয়ে খরচ হবে, কি বলে এটাকে, আমাদের হচ্ছে ওই যে শক্তি বা টাকা খরচ হবে, হবে না। তো আমরা দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে হচ্ছে দুইটা স্টিল কোর সৃষ্টি করতে পারবো। আর এখান থেকে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, যদি আমরা দুইটা এনে ডি ডি ইউজ করি, আমরা দুইটা এনে ডিএস2 সম্পূর্ণ ভাবেই পাবো। কিভাবে পাবো, সম্পূর্ণ ভাবেই পাবো, এখানে কিন্তু এটিপি আর খরচ হবে না। তো তার মানে এখানে যদি আমরা দুইটা এনে ডিএস থেকে দুইটা এনে ডিএস2 পাই, তার মানে সেখানে আমরা কয়টা এটিপি পাবো, 6টা। 3 দোকানো 6, এখান থেকে 6টা এটিপি পাইলাম। দেখো আমরা এখানে লিখে রেখেছি যে অ্যাসিটাইল কোয় থেকেও 6টা এটিপি মিললো এটা। হ্যাঁ। এবারে এই যে, সরি, পাইরুভিক অ্যাসিড চক্র সাইকেল যেটা, অ্যাসিটাইল কোয় সৃষ্টি হলো সেই সেকেন্ড ধাপ থেকে, এবার সেই তৃতীয় ধাপে যেটা হচ্ছে ক্রেবস চক্র, সিএসি, টিসিএ। এখানে স্থায়ীভাবে বা আবাসিকভাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থাকেই এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কারণ এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড না থাকলে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এক্ষেত্রে অ্যাসিটাইল কোয়েটা ভেঙে হচ্ছে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হতে পারবে না। এক্ষেত্রে যে কাজটা ঘটে এখানে হচ্ছে 6টা এনএডিএস2 লাগে, দুইটা এফএডিএস2 লাগে, দুইটা এটিপি লাগে। তো দেখো আমরা 6টা এনএডিএস2 থেকে কয়টা এটিপি পাবো, এখানে কিন্তু এনএডিএস2 থেকে এটিপি তৈরি করতে আর কোনো এক্সট্রা ভাবে কোনো তোমার শক্তি বা টাকা খরচ হবে না। তাহলে 3 6 18, 18। এফএডিএস2 থেকে কয়টা এটিপি তৈরি হবে, একটা এফএডিএস2 থেকে হচ্ছে আমরা বলছিলাম দুইটা এটিপি তৈরি হয়। তার মানে দুইটা থেকে কয়টা হবে, 4টা। আর অলরেডি আমরা এখানে দুইটা এটিপি দিয়ে রাখছি, তাহলে 18 দুয়ে কত হয় বলো, 22, আর দুই হচ্ছে 24, হলো 24টা এটিপি। আমাদের এটিপির সংখ্যা কিন্তু মিলে গেল, যে 6 6 12 আর 24 হচ্ছে 36টা। এরপরে হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ক্ষেত্রে আমরা হচ্ছে পরে দেখতেছি কি ঘটে এখানে। আর অবাত শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস তো ঘটবেই, কিন্তু এবার পাইরুভিক অ্যাসিডও উৎপন্ন হবে, কারণ অবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন নাই। কিন্তু গ্লাইকোলাইসিস তো ঘটবে, গ্লাইকোলাইসিস ঘটতে তো আর হচ্ছে অক্সিজেন লাগে না, তাই না। তার মানে এই গ্লাইকোলাইসিস সবাতেও ঘটে, অবাতেও ঘটে, যার কারণে গ্লাইকোলাইসিসকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন, বা হচ্ছে সাধারণ কমন কমন যে শ্বসনের ধাপ সেটা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, কারণ এখানে অক্সিজেন নেই, অন্যান্য কোএনজাইম দ্বারা এখানে এই জারণটা ঘটবে, এই জন্য হচ্ছে অসম্পূর্ণ জারণ। আমরা তাহলে হচ্ছে কি কি দেখলাম বলো, এই এই হিসাবগুলো দেখলাম। আমরা এবার চলে যাই আবার হচ্ছে বইয়ে চলে যাই। দেখো এই যে আমরা 36 যে হিসাব দেখাচ্ছিলাম, আমাদের 36 হিসাব দেখানো কিন্তু শেষ। আশা করি 36-এর আর কোনো ঝামেলা হবে না। এখন আমরা ধাপগুলো একটু কম বেশি বর্ণনা করি।
তো গ্লাইকোলাইসিস এর এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। গ্লাইকোজ মানে হচ্ছে সুগার, লাইসিস মানে ভাঙন। সে প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না, কারণ কি এটা সাইটোপ্লাজমে ঘটে। এরপর গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম বা অভিন্ন ধাপ, এবং গ্লাইকোলাইসিস কে হচ্ছে ইএমপি পাথ বলা হয়, কারণ এখানে তিনটা বিজ্ঞানী নাম অনুযায়ী বলা হয়। এবং এটা শ্বসনের হচ্ছে সাধারণ গতিপথ, কারণ কি এটা হচ্ছে একই সাথে সবাত অবাত দুটাতেই ঘটে। আমার এখান থেকে মেইনলি এত কিছু আসলে করার দরকার নাই। তারপরে চাইলে মন খুশি ইচ্ছা অনুযায়ী একটু দেখে নিতে পারো। তবে এখান থেকে হচ্ছে যে ফসফোফ্রুক্টোকাইনেস, এটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এই এনজাইমটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম যেটা, সেটা এটা খেয়াল রাখতে পারো। এবং হচ্ছে আরেকটা এখানে পাবো, এখানে দেখো থ্রি ফসফোগ্লিসাইড গ্লিসারিক অ্যাসিড ছিল, সেখান থেকে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে হচ্ছে ফসফো গ্লিসার ও মিউটেস, একটাকে মিউট করতে মিউটেস হয়ে গেছে। এখানে থ্রি থেকে টু হইলো মানে কি করলো ভাইয়া, মিউট করলো একটা। আর এখানে আরেকটা লাগে হচ্ছে ইনলেস, ইনলেস লাগে কোথায়, পাইরুভিক অ্যাসিড তৈরি করতে, তা থেকে এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে। এরপর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের কাইনেস, এটা তো দেখতে পাচ্ছ। তাহলে একটা হচ্ছে গ্লাইকোলাইসিস থেকে আমরা দুইটা কি পাইলাম, দুইটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড পাইলাম। এবার আমরা দুইটা পাইরুভিক অ্যাসিড নয়, একটা পাইরুভিক অ্যাসিড নিয়ে কাজ করার কথা, অ্যাসিটাইল কোর সৃষ্টি যেতে হবে সেটা। দেখো দুই অণু এটিপি, দুই অণু হচ্ছে এনএডিএইচ2, এরপরে পাইরুভিক অ্যাসিড দুই অণু, এগুলো কি করছি আমরা, তৈরি করছি। এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে যে গ্লাইকোলাইসিসের 9টি বিক্রিয়ার মধ্যে 1, 2, 9 নাম্বার বিক্রিয়াটা, সরি 1, 3, 9, 1, 3, 9 এরা হচ্ছে একমুখী। বাকি যে বিক্রিয়া নয় আর যে হচ্ছে 6টা বিক্রিয়া আছে, সেগুলো হচ্ছে উভমুখী। তাহলে গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় নিট যে জমাটা বা ওই যে 6 অণু আমরা মিলালাম, 6টা এটিপি, 2টা এটিপি এবং হচ্ছে দুইটা NADH থেকে 4টা এটিপি, সব মিলে এটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। এবং এগুলো হচ্ছে সবকটি এনজাইমে দ্রবণীয়। গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ, আচ্ছা এখানে দেখা যে বললাম যে অ্যালোস্টেরিক এনজাইম যেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালোস্টেরিক, সেটা কি ফসফোফ্রুক্টোকাইনেস। আচ্ছা, গ্লাইকোলাইসিসের গুরুত্ব দেখে নিতে পারো, আমি এখানে বললে টাইম নষ্ট হবে। গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস থেকে উল্টো পথে গ্লুকোজ তৈরি, দেখো গ্লুকোনিও, তাহলে হচ্ছে কি তৈরি করবে, ওরা তো গ্লুকোজ তৈরি করবে। কি থেকে তৈরি করবে, গ্লাইকোলাইসিস থেকে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উল্টো পথে গ্লুকোজ তৈরি হওয়াকে বলা হয় গ্লুকোজেনেসিস। আচ্ছা, এর পার্থক্য দেয়া আছে, এটা আমার এখন আলোচ্য বিষয় নয়। এবার আসি হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা পাইরুভিক অ্যাসিডের জারণ বা হচ্ছে অ্যাসিটাইল পরিস্থিতিশীল কোথায় ঘটবে, মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। তো আমরা এখানে কি লিখছিলাম যে পাইরুভিক অ্যাসিড ছিল আমাদের, সেই পাইরুভিক অ্যাসিড ভেঙে আমরা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে পাইছি। এটাই মেইনলি হচ্ছে আমাদের এখানে কাজ। অ্যাসিটাইল কোয়ে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সহযোগকারী রাসায়নিক উপাদান। তাহলে কি, গ্লাইকোলাইসিস মানে প্রথম ধাপ আর তৃতীয় ধাপের সংযোগকারী উপাদান হচ্ছে দ্বিতীয় ধাপ, সেটাকে হচ্ছে আমরা বলি অ্যাসিটাইল কোয়ে। এটাকে বলা হচ্ছে লিঙ্ক রিয়াকশন বা হচ্ছে সংযোগ বিক্রিয়া। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হওয়াকে বলা হয় সংযোগ বিক্রিয়া। আচ্ছা, এখানে দেখো গ্লুকোজেনোলাইসিস, যেখানে গ্লুকোজটা ভাঙবে নাকি, কি ভাঙবে, গ্লুকোজ ভাঙবে না, ভাঙবে কি হচ্ছে, যে প্রক্রিয়া গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয় তাকে বলা হয় গ্লুকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোজেনোলাইসিস। তো এই যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, এটা মেইনলি হচ্ছে আমরা যখন পরিপাক করি, সেখানে হচ্ছে যকৃতের কিছু কাজ লেখা ছিল বা যকৃতের কিছু বর্ণনা ছিল, সেক্ষেত্রে আমরা হচ্ছে গ্লুকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনোলাইজেনেসিস এগুলো পাই সেখানে, সেখান থেকে এগুলো পড়া উচিত আমাদের।
তো এই যে দেখো, যেহেতু উদ্ভিদে যকৃৎ নাই, সেক্ষেত্রে উদ্ভিদে এই যে গ্লুকোজেনোলাইসিসটা ঘটে না। কাদের ঘটে না ভাইয়া, খেয়াল রাখতে হবে, উদ্ভিদের ঘটে না। আচ্ছা, এবার আসি হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র। এখানে অ্যাসিটাইল কই থেকে কি সৃষ্টি হবে? অ্যাসিটাইল কই থেকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড তৈরি হবে, কারণ নামই তো সাইট্রিক অ্যাসিড চক্র। এখানে দেখো যে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমরা বললাম যে আবাসিক অণু, কারণ এটা অলরেডি আগে থেকে ছিল, এটাকে বলা হয় আবাসিক অণু। তার এখান থেকে এই ম্যালিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট, যে এখানে হচ্ছে আমাদের ফিউমারিক অ্যাসিড থেকে ফিউমারেজ ব্যবহার করলে কি তৈরি হয়? ম্যালিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, এই সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, এগুলো আসলে লাগে না, তবে এই যেটা লাগে আইসোসাইট্রেট ডিহাইড্রেস, আর হচ্ছে আর লাগার কথা না। তারপরে আমরা চলে যাব হচ্ছে, এটা তো গেল গেল। দেখো, আমরা যেটা পাইছিলাম, ক্রিবস চক্রের প্রধান যে নিয়ন্ত্রক সেটাকে বলা হয় আইসোসাইট্রেট ডিহাইড্রেস। আমরা হচ্ছে যখন অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি যে ধাপ বা পাইরুভিক অ্যাসিডের যখন জারণটা দেখলাম, সেক্ষেত্রে আমরা পাইছি যে ফসফোফ্রুক্টোকাইনেজ। না, ফসফোফ্রুক্টোকাইনেজ তো হচ্ছে গ্লাইকোলাইসিসের। আচ্ছা হ্যাঁ, গ্লাইকোলাইসিসের যে অ্যালিস্টেট বা হচ্ছে নিয়ন্ত্রক। আর এই ক্ষেত্রে ক্রিবস চক্রের নিয়ন্ত্রক হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রেস। এই দেখো, অ্যালোস্টেরিক এনজাইম বা নিয়ন্ত্রক এনজাইম। ক্রিবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে, মানে একটা অণু গ্লুকোজ থেকে কি কি উৎপন্ন হয়? 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2, আর পড়ছি না এগুলো? 2 অণু FADH2 বা এটিপি, সব মিলে হচ্ছে এখানে 24টা এটিপি তৈরি হয়। উদ্ভিদ ও প্রাণীর ক্রিবস চক্রের পার্থক্য দেখে নিও। ক্রিবস চক্রের গুরুত্ব দেখে নিলে হবে। আহ এবার আসি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে কি ঘটে? এখানে হচ্ছে ওই ডলারটা ভেঙে আমাদের ফাইনালি এটিপিটা বের হয়ে আসে, রাইট? এখানে কিছু হচ্ছে কমপ্লেক্স ব্যবহার করা হয়, যেটা হচ্ছে মুখস্থ করতে হবে। এনএডিএস ডিহাইড্রোজেনেস, সাকসিনেট ডিহাইড্রোজেনেস, সাইটোক্রোম কমপ্লেক্স, এবং হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। সহজ, দেখো, এনএডিএস ডিহাইড্রোজেনেস, সাকসিনেট ডিহাইড্রোজেনেস, সাইটোক্রোম কমপ্লেক্স, সাইটোক্রোম অক্সিডেজ, এগুলোই লাগে। এগুলো অপশনে দিয়ে বলবে কোনটি নয়, বা হচ্ছে কোনটি। অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে কি বুঝি আমরা? ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যুক্ত হওয়া। এই যে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এডিপি সৃষ্টি হয়, এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবং মাথার এই ঘূর্ণন অংশ প্রকৃতিতে অবস্থিত ক্ষুদ্র রোটারি মোটর, যেটা হচ্ছে এটিপি সিনথেসিস করে। আচ্ছা, আচ্ছা, এটা মনে রাখো যে অক্সিজেনের অভাব হলে প্রথমে স্নায়ু কোষের মৃত্যু ঘটে। অক্সিজেনের অভাব হলে কি ঘটে ভাইয়া? স্নায়ু কোষের মৃত্যু ঘটে। আচ্ছা, উৎপাদন হিসেবে আমরা প্রথমে দেখাইছি
এবার আসি হচ্ছে অবাত শোষণ। অবাত শোষণের গ্লাইকোলাইসিসটা হচ্ছে একই। এরপরে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, মানে এখানে যেহেতু অক্সিজেন নাই, সেই ক্ষেত্রে এখানে কিছু কোএনজাইম হেল্প করবে জারণটা ঘটাতে। পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি কি তৈরি হয়? এই অসম্পূর্ণ জারণের মাধ্যমে হচ্ছে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড আবার দই তৈরি করতে ব্যবহার করা হয়। যাই হোক, আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট। এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো, এটা যদি আমাদের দেহে যখন উৎপন্ন হয়, তখন আমাদের পা ব্যথা করে, আমাদের তখন হচ্ছে পেশিগুলো ব্যথা করে, যখন আমাদের কোষগুলো পরিপূর্ণ অক্সিজেন পায় না, তখন সেখানে অবক্ষয় ঘটে। অবক্ষয় ঘটার কারণে সেক্ষেত্রে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড আমাদের হচ্ছে পরবর্তীতে পা ব্যথা করে। যখন আমরা অনেকক্ষণ ধরে হাঁটি বা দৌড়াই, তখন কিন্তু আমাদের হাঁটুর নিচে যে মাসেলটা আছে বা পেছনে পায়ের, মানে তখন কিন্তু ব্যথা করে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন তো ইথানল সৃষ্টি দেখাইছে, ভালো কথা। ইস্ট ইস্ট ছত্রাক হলো সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক। মানে হচ্ছে এদের অবাত শ্বসন ঘটে, সহজ শ্বসন ঘটে না। যেমন পাউরুটি ফলাইতে হচ্ছে ইস্ট ব্যবহার করা হয়, ওরা কিন্তু সেই ক্ষেত্রে এই যে অবাত শ্বসনটা ঘটায়। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি কতিপয় ব্যাকটেরিয়া প্রাণীতে, বিশেষ করে পেশিতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। একটু আগে যে বললাম, পেশিতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অবাত শ্বসন কাদের একমাত্র প্রক্রিয়া? অণুবীক্ষণী যে জীবগুলো আছে তাদের শক্তি উৎপাদনের কারণ অক্সিজেন তারা হচ্ছে ঠিক মতো পায় না। এবার আসি ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন প্রক্রিয়া। কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অণু অসম্পূর্ণ জারিত হয়ে অ্যালকোহল বিধারকের সৃষ্টি করে এবং অল্প পরিমাণে। এই প্রক্রিয়াকে বলা হয় ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন। তাহলে কোন এনজাইমের প্রভাবে ভাইয়া? জাইমাস এনজাইমের প্রভাবে কি কি তৈরি হয়? ইথানল এবং হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এবং অল্প পরিমাণে শক্তি উৎপাদন হয়। এখানে আহ আরো কিছু যেমন আছে লাইনগুলো, বিজ্ঞানের যে শাখায় ফার্মেন্টেশন নিয়ে আলোচনা করা হয় বা অধ্যয়ন করে তাকে বলা হয় জাইমোলজি, কারণ কি এখানে জাইমেজ এনজাইম ব্যবহার করা হয়। এরপরে এখানে হচ্ছে ব্যবহার দেওয়া আছে বেকারি শিল্পে, মদ শিল্পে, অ্যালকোহল প্রস্তুতি, দুগ্ধ শিল্পে মানে দই তৈরি করতে আর কি। এরপরে হচ্ছে আয়ুর্বেদিক ওষুধে, চা কফি তামাক প্রস্তুতি, মাংস, ভিটামিন, ভিনেগার, হ্যান ত্যান, কোমল পানীয়, চর্ম শিল্পে ইত্যাদিতে ব্যবহার দেখানো হয়েছে। এবার আসি শ্বসনিক হার বা কোষেন্ট। এখানে দেখো, সমাজ শ্বসনে গ্লুকোজের হার হচ্ছে 1, এ লাগবে এটা। ম্যালিক অ্যাসিড হচ্ছে 1.33, অলিক অ্যাসিড হচ্ছে 0.71, আর হচ্ছে আমিষের ক্ষেত্রে 1-এর থেকে কম, আমিষে হচ্ছে less than 1। শ্বসনিক কোষের বা শ্বসনিক হার। এখন শ্বসনের যে প্রভাবগুলো আছে, আমরা এখানে মেইনলি একটা প্রভাব দেখবো, যে বাহ্যিক প্রভাব যেগুলো: আঁকা, পাকা, আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপমাত্রা। তো কি কি বলবো আমরা? তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাই অক্সাইড, যেগুলো আর কি বাহির থেকে নেই। আর ভেতরে অভ্যন্তরীণ প্রভাবগুলো যেগুলো আছে, এগুলো তো অভ্যন্তরেই থাকে। শ্বসনের গুরুত্ব আছে, পড়তে হবে না, পড়লে রিডিং পড়বে এখানে। দেখো, এখানে এটা লাগবে যে 36 এটিপি তৈরি হয় এবং হচ্ছে 360 কিলো শক্তি পাওয়া যায়। আর ওয়াশ শ্বসনে 2 এটিপি তৈরি হয় এবং হচ্ছে 20 কিলো তৈরি হয়। কাদের ক্ষেত্রে ঘটে? অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী, এই যে অণুজীব, পরজীব, বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে। 36 এটিপি, 2 এটিপি বলছি আমরা। পানি উৎপাদন হয় সমাজ শ্বসনের ক্ষেত্রে, অবাত শ্বসনের ক্ষেত্রে পানি উৎপন্ন হয় না। এরপরে সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে পার্থক্য দেয়া আছে।
শ্বসন আর দহনের মধ্যে পার্থক্য দেয়া আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শ্বসন যে পার্টটা সেটা। আশা করি সবাই বুঝতে পারছো শ্বসনটা কিরকম, কি জন্য দরকার আমাদের, বা কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, বা মনে থাকবে। তো আমি এখানে বিক্রিয়া যেগুলো ছিল সেগুলো হচ্ছে ভাবে দেখায় নাই, কারণ এগুলো একাডেমিকের পড়াশোনা, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে। ইসলাম।